ধন্যবাদ স্যার। তুমি নিজে পড়াবে না আমরা বলে দেবো সেই অনুযায়ী? আমি নিজেই পড়াই। কি পড়াবে তুমি? আমি চতুর্থ শ্রেণীর বৃত্ত পড়াবো। কি নাম? অনিতা দি। সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো গো? বাহ, খুব ভালো। আচ্ছা, আজকে সকালে দেখেছো যখন সূর্যটা উঠছিল কিরকম দেখতে লাগছিল? হ্যাঁ, কেমন দেখতে লাগছিল গো? এই রকম গোল আর কি বলের মতো, একদম লাল গোল বলের মতো। এই যে গোল লাল বলের মতো একটা জিনিস দেখছো, সবেরই তো নাম আছে। এই যে গোল জিনিসটা, এই গোল জিনিসটারও একটা নির্দিষ্ট নাম আছে। এই আমাদের যেমন নাম আছে তোমার আমার সবার, সেরকম এই গোল যে জিনিসটা তার গণিতের ভাষায় একটা নাম আছে, তার নাম হলো বৃত্ত। কি বললাম? বৃত্ত। আর আজকে আমরা এই বৃত্তটা সম্পর্কে একটু জানবো। তাহলে প্রথমেই আমাদেরকে বৃত্ত সম্পর্কে জানতে গেলে আগে দেখতে হবে আমাদের চারপাশে এরকম বৃত্ত বা গোলাকার কি কি জিনিস আছে। তাহলে বলো, তোমরাই বলো, এই আমাদের চারপাশে এই বৃত্ত বা এই গোল দেখতে কি কি জিনিস আছে? হ্যাঁ, কি আছে? গাড়ির চাকা, তারপর হ্যাঁ অনেক জিনিস আছে গো, থালা বাটি গ্লাস। এই যে তোমাদের বোতলের খাপ আছে না ঢাকা, সেই মুখটাও দেখো গোল, এরকম পুরো বৃত্তের মতো। তাহলে প্রথমে আমরা জানবো এই বৃত্ত আমরা কাকে বলবো। এই বৃত্ত কাকে বলবো? এই বৃত্ত হলো একটা নির্দিষ্ট, দেখো বিন্দু, একটা বিন্দু আঁকলাম, এই বিন্দুর চারিদিকে এক সমান দূরত্ব বজায় রেখে একটা বক্ররেখা, দেখো এই যে বক্ররেখাটা এগিয়ে যাচ্ছে, এটা কি এখান থেকে শুরু হয়ে আবার গিয়ে এখানেই শেষ হবে, তাহলে কি সীমাবদ্ধ হয়ে গেল। তাহলে এই যে একটা নির্দিষ্ট বিন্দু চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অঙ্কিত বক্ররেখা একটা যে সীমাবদ্ধ ক্ষেত্রের সৃষ্টি করে, তাকে আমরা বৃত্ত বলবো। তাহলে বৃত্তের এবারে কি কি অংশ আছে আমরা জানবো আজকে। বৃত্ত যে নির্দিষ্ট বিন্দু বলেছিলাম প্রথমে, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে আমরা কি বলবো? বৃত্তের কেন্দ্র। এই বিন্দুটাকে আমরা বললাম বৃত্তের কেন্দ্র। আর এই যে বক্ররেখাটা বৃত্তের চারপাশে দেখতে পাচ্ছি আমরা, এই বক্ররেখাটাকে আমরা বলবো বৃত্তের পরিধি। এটা হলো বৃত্তের পরিধি। এরপরে দেখো পরিধির এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, চারদিকে বিন্দু আছে। এই দুটো বিন্দু আমরা ধরলাম, এই দুটো বিন্দু দিয়ে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার ফলে একটা সরলরেখা হয়ে গেল। এই সরলরেখাটা এটাকে আমরা বলবো জ্যা। কি বলবো? হ্যাঁ, জ্যা বলবো। আবার ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুটো বিন্দু আমরা যদি যোগ করি কি পাবো? এই যে দেখবো কেন্দ্র দিকে চলে যাচ্ছে। এই যে কেন্দ্রগামী যে জ্যাটা হলো, এটার আবার একটা অন্য নাম আছে, এর নাম দেব আমরা ব্যাস। আচ্ছা, তুমি বলো তো যে এই যে শ্রেণীকক্ষ যে স্কুল বিল্ডিং নির্মাণ, একটা আয়তক্ষেত্র বা আয়তাকার বা বর্গাকার একটা ভূমির উপরে কোন প্যাটার্নে স্কুল বিল্ডিং তৈরি করা উচিত? মানে আই প্যাটার্ন না এইচ প্যাটার্ন না ইউ প্যাটার্ন না ভি প্যাটার্ন? স্কুল বিল্ডিং আই প্যাটার্ন। আই প্যাটার্ন কি জানো? আমার যতদূর জানি লম্বা মতো হবে স্কুল বিল্ডিং এর, ওই বিল্ডিং গুলো। দেখো
লম্বা লম্বা হবে আর কি, মানে পর 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 পর। একটা আয়তক্ষেত্র আঁকো। এবারে কিভাবে তুমি স্কুল বিল্ডিং তৈরি করবে, এটার একটা তুমি হুম। তোমার এখানে স্কুলের তোমার চিন্তাধারাটা দেখাও যে মানে কিভাবে- এই যে ক্ষেত্রটা আছে তার মধ্যে আমরা স্কুল বিল্ডিংটা কিরকম করে তৈরি করব। প্রত্যেকটা রুম পরপর পরপর এখানে থাকবে 2টো কি 3টে যা থাকবে, আর এরকম এখানে আর কি বাচ্চাদের খেলার জায়গাও থাকবে, আর ওই মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, বসো। শ্রেণীকক্ষে স্টুডেন্টরা গোলমাল করছে, তুমি কি ব্যবস্থা নেবে? প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে গোলমাল না করে আমি যেটা বোঝাচ্ছি বা পড়াচ্ছি সেটা দেখো, ভালো লাগবে। আর তাতেও যদি না হয় আমার পড়ানোর প্যাটার্নটা চেঞ্জ করব, যাতে ওদের ভালো লাগে সেরকম ভাবে পড়ানোর চেষ্টা করব। তোমার না, তোমার কারণে তো নাও হতে পারে। অমনোযোগিতার কি কি কারণ থাকতে পারে? প্রথমত শিক্ষকের জ্ঞানের অভাব, সে যদি ঠিকঠাক করে না পড়াতে পারে সেটার জন্য একটা হবে। আর পারিপার্শ্বিক অনেক রকম সমস্যা থাকে, যেমন যেমন ধরুন স্কুলের বাইরে মাঠেতে কতগুলো ছাগল খেলা করছে, সেগুলোকে দেখে ওদের মন ওদিকে চলে গেল, তখন তারা খেলা করবে। হ্যাঁ, ওদের মানে এক কথায় ওদের মনোযোগটা আমাকে আকর্ষণ করতে হবে। না, আমি সেটা বলছি না যে অমনোযোগিতার কারণ কি? এক কথায় তুমি উত্তর দাও যে ছাত্রছাত্রীদের অমনোযোগিতার কারণ কি? তাদের কাছে শ্রেণীকক্ষের পড়াশোনার থেকেও তাদের ওই ওই বাইরের পরিবেশটাকে বেশি মনে আর কি ভালো লাগার, তাই জন্য তারা শ্রেণীকক্ষের ক্লাসটা বাদ দিয়ে বাইরের দিকে মন দেয়। আচ্ছা, তুমি প্রাইমারি স্কুলে তুমি হ্যাঁ। শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করাকে সমর্থন করো? প্রাইমারি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ, সেই সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধাগুলো বলো। তারা অনেক মানে অনেক স্কুল বাচ্চারা আছে তারা কখনো সেরকম ভাবে বাড়ির থেকে বাইরে বেরোতে পারেনি, তারা মানে মা বাবার সাথে বলুন না যার সাথে যেখানেই হোক, কিন্তু সেখানে যদি স্কুল থেকে একটা ভ্রমণের জন্য আয়োজন করা হয় সেখানে তারা যেতে পারবে, কিন্তু অবশ্যই তাদের বাবা মাকে বা যে কোনো একজন গার্জেনকে নিয়ে যেতে হবে তাদের সাথে। তুমি অ্যাজ এ টিচার তুমি কি করো তাহলে ওদেরকে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য? অ্যাজ এ টিচার তোমার কি করণীয়? তুমি বলো কিভাবে তুমি পাহাড় সম্পর্কে জানো? পাহাড় সম্পর্কে মানে ক্লাসরুমের মধ্যেই নাকি বাইরে? ধারণা দেবে কি করে পাহাড় সম্পর্কে? কাছাকাছি যদি থাকে উঁচু 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 পাহাড়ে মানে মাটির টিলা থাকে, আমি সেগুলো থেকে প্রথমে ওদেরকে ধারণা দিতে পারি, তারপর ভুল ধারণা দেবে তো। ভুল ধারণা দেবে। উঁচু টিলা মানেই পাহাড় না, পাহাড় নয়, কিন্তু ছোট সংস্করণটা কি বড় ভাবে মানে। আচ্ছা, তোমার স্কুলের স্পোর্টস হ্যাঁ তুমি শর্টপুট প্রতিযোগিতা করছো, হ্যাঁ তুমি বৃত্ত আঁকবে, তোমার তো মাঠে তো কম্পাস নেই অত বড়, হ্যাঁ। তুমি কিভাবে বৃত্তটা অঙ্কন করবে? বৃত্ত একটা কোনো দণ্ড নেব, মাঝখানে রাখবো মাঠের, দিয়ে পরে একটা লম্বা দড়ি নিতে হবে, দিয়ে পর ওই দড়ির এক দড়ির মানে ওই ওই কেন্দ্রে ওই যেখানে দণ্ড নিচ্ছি সেখানে বেঁধে দিতে হবে, লম্বা করে ওই ওই যে লাইন থাকছে ওই দড়ি থাকছে না সেটা পুরোটা ঘুরিয়ে নেবো একবার। আচ্ছা, স্কুল রুমে আমরা ক্লাসরুমেতে আমরা মনীষীদের ছবি কেন রাখি? মনীষীদের ছবি রাখবো তাদের সম্পর্কে জানার জন্য, তাদের চরিত্র সম্পর্কে জানার জন্য, এবং বাচ্চারা যাতে তাদের মতো হওয়ার চেষ্টা করে বা তাদেরকে অনুসরণ করে তার জন্য। তুমি এরকম কাউকে অনুসরণ করো? অনেককেই অনুসরণ করার চেষ্টা করি, যেমন আজকেই ধরুন বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দের কোন আদর্শটা তোমাকে অনুপ্রাণিত? শিক্ষা আচ্ছা, প্যাটার্ন আর টাইপ ওটা কি একই না আলাদা? প্যাটার্ন আর টাইপ বলতে পারবো না। প্যাটার্ন বললে তাহলে প্যাটার্ন আর টাইপ। আচ্ছা, এমন একটা উপাদান বা আমরা একটা বস্তুর নাম বলবো যার একটা তল বৃত্ত। যার একটা তল বৃত্ত, শঙ্কু। বাস্তব ক্ষেত্রে আমরা ব্যবহার করি খোলার মোচা। কি বাস্তব ক্ষেত্রে ব্যবহার করি এরকম একটি তল, সেটা বৃত্ত হবে।
ওলন, রাজমিস্ত্রিদের ওলন থাকে। আসছি স্যার। নেক্সট ডেকে দাও। কি নাম তোমার? সৈকত। সৈকত। সৈকত দে। টপিক কি পড়াবে তুমি? আমি নিজের পছন্দ মতো পড়াতে পারি। কি পড়াবে? জল দূষণ করে। দূষণ সম্পদ পড়াও দেবে। ঠিক আছে। চেয়ারে বসে বসে সম্পদ পড়াতে পারে। গুড মর্নিং ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস বা যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, ধরো এই যে আমরা বসে রয়েছি, এই টেবিলের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে। যেমন ধরো এই পেনটা, এই পেনটা দিয়ে আমরা কি করি? এই পেনটা দিয়ে আমরা লেখি বা কোনো কিছু দাগ করতে আমাদের মানে মার্ক করতে আমাদের কাজে লাগে। এই পেনটা দিয়ে আমরা যখন মার্ক করছি তখন এই পেনটা আমাদের একটা কাজে লাগলো, কিন্তু যখন ওই যে ওখানেতে ওগুলো পড়ে আছে, ওগুলো কিন্তু আমাদের এখন আর কোনো কাজে লাগছে না। ওগুলো আমাদের একসময় কাজে লাগতো, কিন্তু এখন আর কাজে লাগছে না। তাহলে এইটা আমার বর্তমানে কাজে লাগছে আর ওইটা বর্তমানে কাজে লাগছে না। দুটোই কিন্তু বস্তু। এই দুটো বস্তুর মধ্যে পার্থক্য কি? না, পার্থক্য হচ্ছে এটা কাজে লাগলো আর ওটা কাজে লাগলো না। যেটা কাজে লাগলো সেটাই হচ্ছে আমাদের সম্পদ, আর যেটা আমরা কাজে লাগছে না সেটা হচ্ছে সেটাকে আমরা সম্পদ বলি না। যেমন ধরো তোমাদের বাড়িতে তোমরা দেখতে পাবে মা কাকিমারা কি করে না, যখন কাপড় কাচে, কাপড় কাচার সময় হয়তো একটা পাথরের উপরে রেখে কাপড়টা কাচছে। সেই পাথরটা হয়তো একটা কোনো জায়গায় পড়েছিল, সেই পাথরটা তখন যখন পড়েছিল তখনও পর্যন্ত সেটা শুধুমাত্র পাথরই ছিল। কিন্তু যখন আমাদের মা বা কাকিমারা যখন তুলে নিয়ে এসে সেই পাথরটাতে রেখে কাপড়টা কাচছে, বা আমরা যখন কোনো একটা উঁচু জায়গায় সেটার উপরে উঠে মানে সেটাই পা দিয়ে উঠছি, যখন সেটা আমাদের কাজে লেগে গেল, তখনই সেই পাথরটা একটা শুধুমাত্র বস্তুর থেকে পরিণত হয়ে গেল সম্পদে। ঠিক সেরকমই আমাদের বলে হুম সম্পদ কাকে বলে? সম্পদ হচ্ছে আমাদের যে সমস্ত মানে দৃষ্টিকার্য হোক বা মানে যার আকার থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম কোনো জিনিস যখন আমাদের কাজে লাগে, আমাদেরকে এগিয়ে যাওয়া সাহায্য করে, সেটাই হচ্ছে সম্পদ। তোমার কাছে আছে অথচ তুমি সম্পদ বোঝাবে কি করে? আমার সামনে চেয়ার টেবিল কিছুই নেই, তোমার মধ্যেই যা আছে তোমার আচ্ছা। সম্পদ বোঝাতে হবে। সম্পদ আমার স্বাস্থ্য হচ্ছে আমার সম্পদ, যেটার জন্য আমি আজকে এখানে আসতে ওরা তো পেরেছি। ক্লাসে বুঝতে পারছে না স্বাস্থ্য কি, শিক্ষার্থীরা বুঝতে পারবে না। স্বাস্থ্য সম্পদ, কারণ যখন আমাদের যদি স্বাস্থ্য ভালো না। স্বাস্থ্য ওরা বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা। তোমাকে এক্সট্রা অন্য কিছু এক্সাম্পল ব্যবহার করতে হবে, তখন তুমি কি হিসেবে আমার চশমাটা ব্যবহার করতে পারি। আচ্ছা, একটা অবস্তুগত সম্পদের উদাহরণ। অবস্তুগত সম্পদ হচ্ছে ওই স্বাস্থ্য, শিক্ষা। শিক্ষা। আচ্ছা, কার্যকারিতা থাকলে তাকে কি বলা হবে? কোনো বস্তু যদি কার্যকারিতা থাকে তাকে সম্পদ বলছি। সম্পদ বলা হবে, তাই তো? ধরো বন্দুকের কার্যকারিতা আছে, তাই তো? আচ্ছা। দেশ রক্ষার কাজে লাগছে, ওরা কেউ নিজস্ব ব্যবহার করছে, হুম। নিজের শত্রুকে সে আক্রমণ করছে, আচ্ছা। তাহলে সেটা তো কার্যকারিতা আছে, তাহলে তাকে কি আমরা সম্পদ বলবো? না, সেটাকে সম্পদ বলা যায় না। সেটা ধ্বংসাত্মক কাজে যখন লাগে সেটাকে আমরা তখন সম্পদ বলতে পারি না। মানে তার তখন কার্যকারিতাটা মানে সঠিক কাজে লাগছে না। কি করে বুঝবো এটা যে এটা খুন করতে ব্যবহার করা হলো, এটা ভালো কাজে ব্যবহার করা হলো? বন্দুক যখন আমাদের দেশরক্ষীরা যখন ব্যবহার করে তাদের শত্রু মোকাবিলা করার জন্য, তখন বন্দুক তাদের কাছে একটা সম্পদ। কিন্তু সেই বন্দুক দিয়েই যখন আমাদের কোনো দেশের হয়তো কোনো উচ্চপদস্থ ব্যক্তিকে কেউ মানে মেরে ফেলার চক্রান্ত করছে, তখন সেই বন্দুকটা সম্পদ হিসাবে আমরা বলবো। কর্মচারীকে মারতে পারা যাবে না? হ্যাঁ, বলতে নিম্নপদস্থ, হ্যাঁ, মানে দেশের কোনো নাগরিককে মারার পরিকল্পনা করছে বা সেটা কোনো ধ্বংসাত্মক কাজে ব্যবহার করছে, তখন সেটা সম্পদ থাকছে না, সেটা সম্পদের অপব্যবহার হয়ে যায়। আর সেক্ষেত্রেও থাকছে না। মানে যখনই সেটা কোনো ধ্বংসাত্মক কাজে ব্যবহার হবে, তখনই তার সে কার্যকারিতা হারালো। আচ্ছা, একটা দুষ্প্রাপ্য সম্পদের নাম। দুষ্প্রাপ্য হচ্ছে ক্রায়োলাইট। মিড ডে মিলে ব্যবহৃত যে ফ্যান, সম্পদ? হাতের মার? হ্যাঁ, অনেক সময় সম্পদ বলতে পারি, কারণ ওটা আমরা গবাদি পশুকে খাওয়াতে পারি, বা ওই ফ্যান দিয়ে অনেক সময়তে আমরা জামা কাপড়ে ব্যবহার করে সেই জামা কাপড়ের যে মানে কড়কড়ে ভাবটা সেটা নিয়ে আসতে পারি মাড় ব্যবহার করে। যদি ফেলে দিই তাহলে সেটা নষ্ট হয়ে গেল, সেটাকে আর তখন সম্পদ বলতে পারি। আচ্ছা, অদ্বিতীয় সম্পদ। দ্বিতীয় সম্পদ, অদ্বিতীয় দুষ্প্রাপ্যের মধ্যে পার্থক্য আছে কি কিছু? হ্যাঁ আছে। অদ্বিতীয় মানে যেটা আর দ্বিতীয় মানে পাওয়া যায় না। সেটা উদাহরণ কি হয়? বিবেকানন্দ বড় না রবীন্দ্রনাথ বড়? বড় মানে কিরকম বড় বলছে? বয়সে? হ্যাঁ, বয়সের দিক থেকে। বয়সের দিক থেকে রবীন্দ্রনাথ বড়। কতদিনের বড়? প্রায় 22 বছর।
22 বছর। তাহলে জন্ম ডেট কত বিবেকানন্দের? 1863, রবীন্দ্রনাথের কত? 1941। 1941। এই, না সরি 1841। 1841। না 1861, সরি সরি সরি, তাহলে 22 বছর কত? 22 বছর, 2 বছর ভুল করে ফেলেছিলাম। রবীন্দ্রনাথের পদবী কি ছিল? কুসারি। যে কম্পোস্টিং কম্পোস্টিং যখন কোনো আমরা কোনো জৈব পদার্থকে যখন মাটির নিচে রেখে সেটাকে মানে পচানো হয়, পচিয়ে যে প্রসেসটা হয়, প্রসেসটাকে বলা হয় কম্পোস্টিং। ডিএলএড এ মাইক্রোলজি কেন শেখানো হয়? মাইক্রোটিচিং হচ্ছে আমাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের একটা ক্ষুদ্র সংস্করণ, যেখানে আমাদের ক্লাসরুম সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং কিভাবে আমরা পড়াবো সেই পড়ানোটাকে একটা মানে আমাদেরকে ভালোভাবে মানে বদ্ধ অবস্থায় আমাদেরকে শেখানো হয় ওটাকে, মানে খুব ভালোভাবে সূত্রের আকারে ঠিক নয়, মানে ওই বিষয়টা ক্ষুদ্র আকারে আমাদেরকে শেখানো হয় ক্লাসরুমের একটা শেখানো ক্ষুদ্র হয়? সংস্করণ। মানে আমাদের যে টিচিং মানে শিক্ষার যে দক্ষতা, সেই দক্ষতাগুলোকে এক একটা করে তুলে বিশেষভাবে শেখানো হয়। কেন ম্যাক্রোর আগে কেন মাইক্রো শেখানো হয়? কারণ ওটা একটা সিঁড়ির মতন স্যার। সিনিয়র মত কোথায় দেওয়া হয়? মাইক্রোলজি কোথায় দেওয়া হয়? মাইক্রো টিচিং স্কুলে। স্কুলে। ঠিক আছে। আচ্ছা কি নাম তোমার? রিন্টু মন্ডল, তোর বাড়ি কোথায়? ঘুঘুডাঙ্গা। বগুড়া? ঘুঘুডাঙ্গা কোথায় আছে? 1 নম্বরের ওখানে মোড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, বাঁকুড়া district। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন। কোন সালে করেছো? 2021। তারপর ডিএলএড করেছো? আগে ডিএলএড করে তারপরে গ্র্যাজুয়েশন। ডিএলএডটা তুমি আগে করতে পারো। এইচএস এর পরে টিচারের প্রাইমারি তো দেওয়া যায় এইচএস এর পরেও, তাছাড়া ডিএলএডটা আগে করেছিলাম তারপরে গ্র্যাজুয়েশন। প্রাথমিকের চাকরিটাকে তুমি বেছে নিয়েছিলে, তারপরেও তো চাকরি পাবে। হ্যাঁ। তো প্রাথমিকটাকে তুমি বেছে নিয়েছো। তো ভালো লাগে ছোট ছেলেদের কি ছোট ছেলে কি হবে? পড়াতে। পড়াতে? তুমি ছোট ছেলেদেরকে পড়াতে কি পদ্ধতি অবলম্বন করবে? যেমন অনেক পদ্ধতি আছে, যেমন? গল্প বলা পদ্ধতি, আচ্ছা খেলার মাধ্যমে শিক্ষা। আচ্ছা। আর তুমি খেলার মাধ্যমে শিক্ষা বলছো, এই খেলার মাধ্যমে শিক্ষা এর উপর ভিত্তি করে কয়েকজন বিভিন্ন শিক্ষণ পদ্ধতি গড়ে তুলেছে, সেরকম কয়েকটা নাম বলো। শব্দ ছক, যেটা শব্দ পাজেল, যেটা না, খেলার ভিত্তিক শিক্ষা এর উপর যে ভিত্তি করে শিক্ষণ পদ্ধতি প্রবর্তন করেছেন, সেরকম কয়েকজনের নাম বলো। রুশো একজন। রুশো শিক্ষা পদ্ধতিটা কি না? রুশো কেন বিখ্যাত জানো? রুশো কে ছিলেন? একজন শিক্ষাবিদ ছিলেন। রুশো কে ছিলেন? শিক্ষাবিদ। শিক্ষাবিদ। তো রুশো কেন বিখ্যাত? এই রুশো- নামটা কি কারণে আমরা সবাই জানবো, চিনবো? রুশো বলেছিলেন স্যার, ছেলেদেরকে যে খেলার মাধ্যমে যদি শেখানো হয় তাহলে শিক্ষণটা আরো ভালো হয়। কিভাবে তুমি খেলার মাধ্যমে শেখাবো? তোমার কি পড়ানো আজকে? পরিবেশ থেকে সে জীব জড়। পরিবেশ তাহলে খেলার, হ্যাঁ জীব জড়। কি জীব জড়। ও জড়, খেলার মাধ্যমে এটা কি করে তুমি শেখাবে? যেমন ধরুন কতগুলো যদি আমি বলি জিনিসকে আনতে, তারপর হচ্ছে এটার মধ্য থেকে স্যার ভাগ করা যেতে পারে, জীব আর জড় ভাগ। তুমি জীব আর জড় পড়াবে, হ্যাঁ। তোমার এই দুটো পদ্ধতির মধ্যে কি একটা পড়ে যে তুমি খেলার মাধ্যমে শিক্ষা বললে, গল্পের মাধ্যমে শিক্ষা বললে, কোনটা অ্যাপ্লাই করবে? এটাই স্যার খেলার মাধ্যমে সম্ভব নয়। কিভাবে খেলার মাধ্যমে স্যার সম্ভব নয়, তখন স্যার ওটা খেলার মাধ্যমে? খেলা বলতে তুমি কি বোঝাচ্ছ? খেলতে খেলতে যে সেটা কি? খেলাটা কি? কি খেলা? খেলা মানেটা কি বোঝাচ্ছ? বিভিন্ন খেলা হতে পারে। কয়েকটা নাম বলো। যেমন এই শব্দ ছক হতে পারে, তারপর হচ্ছে যে শব্দ পাজেল যেটা হয়, যোগের ক্ষেত্রে যেমন কাঠি দেওয়া হয়েছে সেটা যোগ করে দেওয়া হচ্ছে। আর কি কি খেলা?
ক্রিকেট ফুটবল নয় কেন? হ্যাঁ, ক্রিকেট ফুটবলও স্যার শেখানো যায়, কিন্তু সেটা স্যার বিষয়টা জানা যাচ্ছে না, সেটা শুধুমাত্র ক্রিকেটটা সম্বন্ধে জানা যাচ্ছে, সামাজিক কথা, তারপরে নেতৃত্ব দানের যে ধারণা, এইসবটা শেখা যায়। সামাজিক কিভাবে তুমি খেলার মাধ্যমে গুণ অর্জন করা যায়, কেন, কিভাবে? যেমন একে অপরকে সাহায্য করা, দলের যদি দলকে জেতাতে গেলে সবাইকে একসাথে আসতে হবে, এটা শেখা যায়। পেশনা কাকে বলে যায়? পেছনে মানে ওই বাইরে থেকে যেমন কোনো উদ্দীপনা দিয়ে তাকে আরো প্রভাবিত করা। যেমন একটা ছেলে অনেক বারবার পরীক্ষায় কম নাম্বার পাচ্ছে, পেশনা কত? এটা স্যার ঠিক জানা নেই। মনে হচ্ছে বাহ্যিক একটা আর একটা অভ্যন্তরীণ এরকম। অভ্যন্তরীণ কোনগুলো আর বাহ্যিক কোন? তুমি অভ্যন্তরীণ বলো পেশনা। মানে স্যার যেমন হচ্ছে কোনো উপহার দেয়া হলো, তার মাধ্যমে একটা পেছনা পাই, আর ওটা কি অভ্যন্তরীণ না বাহ্যিক? এটা বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণ বলো। অভ্যন্তরীণ যেমন তাকে যদি বলা হয় যে ভালো পাচ্ছ, আরো ভালো পারবে, তখন সে একটু পেছনা পায়। আচ্ছা ধরো তাহলে আমি মানে খাবার খাবো, হুম। জল খাবো, এইটা কি ধরনের পেশনা? খাবার খাবো, জল খাবো, কি ধরনের পেশনা? জানো? না। ঠিক আছে, তুমি বলো। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি। সকলে মন দিয়ে শুনবে, আজ আমরা একটা নতুন বিষয় সম্বন্ধে শিখব। আচ্ছা বলো তো, তোমরা ক্লাসের মধ্যে কি কি জিনিস দেখতে পাচ্ছ? কি কি পাচ্ছ বলো? পাখা দেখতে পাচ্ছ, আর কি দেখতে পাচ্ছ? বোর্ড, আর চেয়ার, আর টেবিল। আচ্ছা আচ্ছা, একে একে বলো, আমি লিখছি বোর্ডে। কি দেখতে পাচ্ছ বললে? পাখা, আর কি? বোর্ড, আর কি পাচ্ছ? চেয়ার, আর কি দেখতে পাচ্ছ? টেবিল, আর কি দেখতে পাচ্ছ? বই, আর পেন। ঠিক আছে, আর কিছু দেখতে পাচ্ছ না? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমাকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তাহলে কি রয়েছে? আর ক্লাসে আমি রয়েছি, তাই তো? আমি কে? আমি হচ্ছে শিক্ষক, নাকি? শিক্ষক। হ্যাঁ, আর কে রয়েছে? তোমরা রয়েছো, আর রয়েছে ছাত্রছাত্রীরা। এরপর বলো তো, আমি এদেরকে দুটো ভাগে ভাগ করেছি কেন? পাখা, বোর্ড, চেয়ার, টেবিল, বই, পেন, এদেরকে একটা ভাগ করেছি। শিক্ষক আর ছাত্রছাত্রীদেরকে আলাদা ভাগ করেছি কেন, কেউ বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো। কি বললে? যে এদের প্রাণ নেই, তাই তো? আর এদের প্রাণ আছে। হ্যাঁ, আচ্ছা, যাদের প্রাণ আছে তাদের একটা নির্দিষ্ট নাম আছে, কেউ জানো কি? জানো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যাদের প্রাণ আছে তাদেরকে আমরা কি বলি? জীব বলি। আর যাদের প্রাণ নেই তাদের আমরা কি বলি? জড় পদার্থ বলি। তাহলে আজকের বিষয় কি আমাদের? জীব ও জড়। জীব ও জড়। আচ্ছা, এদেরকে দুটো ভাগে ভাগ করার আরো কিছু কারণ আছে, জানো? এদের কিছু বৈশিষ্ট্য আছে, এদের কিছু বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য আছে। আজকে আমরা এটা সম্বন্ধে জানছি। দেখো, জীব হচ্ছে কি করে? খাবার খায়। তো জড় কি খায়? খায় না। তাহলে কি? জীব খাবার খায়, কিন্তু জড় খাবার খায় না। আর কি করে? জীব চলাফেরা করে। হ্যাঁ, জড় চলাফেরা করতে পারে না। মানে কি? জীব হচ্ছে গমনে সক্ষম, কিন্তু জড় গমনে অক্ষম। তাছাড়া আর কি বলো? যদি ধরো তোমাকে কেউ চিমটি কাটলো, তুমি তো আ করে উঠবে, তাই তো? ব্যথা পাবে। কিন্তু যদি এদেরকে যদি আমরা চিমটি কাটি, এরা কি কোনো শব্দ করবে? না।
তাহলে কি জীব হচ্ছে উত্তেজনায় সাড়া দেয়। তুমি বললে যে জীবের প্রাণ আছে নেই, ও উত্তেজনা সাড়া দিয়ে দেয় না। তুমি বললে যে জীবের বৈশিষ্ট্য আর জড়ের বৈশিষ্ট্য বলবো, ঠিক তো? হ্যাঁ। তুমি জড়ের এমন আর জড়ের বৈশিষ্ট্যটা শুধু বলো, জীবের বৈশিষ্ট্যটাকে বাদ দিও। যেগুলো বললে এগুলোর বাইরে, ওর আছে নেই এই কথাটা বললে পার্থক্য বলতে গেলে। কিন্তু জড়ের যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই বা জড়ের যে বৈশিষ্ট্য আছে সেগুলো কি কি বলবো? জড় যেমন হচ্ছে কিছুটা স্থান দখল করে থাকে, উত্তেজনায় সাড়া দেয় না। ওইটা তো তুমি ওই পরিপ্রেক্ষিতে বললে, আমি বলি জড়ের বৈশিষ্ট্য কি? তো যেমন ছোট থেকে বড় হয় না বা আয়তনে বাড়ে না। জড়ের কি কি বৈশিষ্ট্যগুলো তুমি আমাকে বলো। ওগুলো বাদ দাও, তুমি যেটা বললে ওইটা আমি শুনে বুঝে গেছি। আর কোনো পদার্থ দিয়ে তৈরি হয় কোনো কিছু একটা থেকে, আমি সেগুলোই জানতে চাই। কি আর কোনো একটা জায়গা দখল করতে থাকে। জড়ের শক্তি আছে? জড়ের কোনো শক্তি আছে? শক্তি তো আছে। কি একটা উদাহরণ দাও যে জড়ের শক্তি আছে। যেমন ধরুন এটা আলোর তো শক্তি আছে। জড়ের নিজস্ব কোনো গুণ বা বৈশিষ্ট্য আছে? এই দুটাই তো মনে পড়ছে কিছুটা। জড়ের নিজস্ব কোনো বৈশিষ্ট্য আছে? মনে পড়ছে। ঠিক আছে, তুমি এসো। হ্যাঁ, তুমি কি নিজে ইচ্ছা মতো পড়াবে না আমরা বলে দেবো? স্যার আমি ইচ্ছা করেছিলাম যে ইংরেজিটা করবো আর কি। পড়া। আচ্ছা, তোর নাম কি? দীপক নন্দী। পড়া। সুপ্রভাত বন্ধুরা, ভালো আছো সবাই? আচ্ছা ঠিক আছে, ভালো আছো? আমিও ভালো আছি। দেখো, আজ আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা কিরকম বলো তো? আচ্ছা তার আগে বলো তো যে এটা কিসের ছবি? কি এটা? কি পাখা? হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা পাখার ইংরেজি কি বলো তো? কি? ফ্যান। আচ্ছা ফ্যান। আচ্ছা একটি পাখার ইংরেজি কি হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, এ ফ্যান। ঠিক আছে। আচ্ছা এরপর আরেকটা জিনিস দেখো। আচ্ছা কমলা লেবু খেয়েছো? আচ্ছা কমলা লেবুর ইংরেজি কি বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, অরেঞ্জ। আচ্ছা একটি কমলা লেবুর ইংরেজি কি হবে? হ্যাঁ ঠিক, অ্যান অরেঞ্জ। দেখো এ মানেও একটি আর অ্যান মানেও একটি, কিন্তু দেখো দুটো ক্ষেত্রে একবার বললাম এ, একবার বললাম অ্যান। তাহলে আজকে আমরা এ সম্বন্ধে শিখব। যে আজকে আমাদের পাঠ হলো আর্টিকেলস। আচ্ছা আর্টিকেলস মানে কি? আর্টিকেলস হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, যেগুলো কি হয় বলতো? তারা নাউনকে, মানে কোনো নাউনকে নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এই আর্টিকেলস ব্যবহার করি। এই আর্টিকেলসকে আমরা দেখো এগুলো মুছছি, সেটা নিচ্ছি। এই আর্টিকেলসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি বলতো? এরকম যদি ভাগ করি, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইটের বাংলা কি জানো কি? না অনির্দিষ্ট করে। আর ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে কোনো নির্দিষ্ট করে বোঝাবে না, যেমন কাউ, ডগ এরকম। তো এটাকে আমরা আবার দুটো, এই ইনডেফিনাইট আর্টিকেল ইংরেজিতে দুটো আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান। আর ডেফিনাইট যেটা নির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে দি। এরপর আমরা প্রথমে শিখবো এ কোথায় কোথায় ব্যবহৃত হয়। দেখো এখানে লিখবো এ, এর ব্যবহার।
দেখো, সাধারণত যে সমস্ত ওয়ার্ডগুলো কি হয় বলতো, কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাদের আগে এ বসে। কনসোনেন্ট কোনগুলো না জানো, এর আগে ক্লাসে হয়েছে আমাদের, কি না ভায়োল হচ্ছে এ ই আই ও ইউ, বাকি সবগুলো কনসোনেন্ট। যেমন ঠিক আছে, বাংলা বর্ণমালায় কটা বর্ণ আছে জানো? হ্যাঁ স্যার, এই 50টা স্যার। হ্যাঁ, স্বরবর্ণ কটা? স্বরবর্ণ 11টা আর 39টা। তোমার বাড়ি কোথায়? বাড়ি স্যার বারাসাত, মানে হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর থানার, ওই আপনার জয়পুর থানার অন্তর্গত বারাসাত গ্রাম। বাঁকুড়া জেলার ভূপ্রকৃতি বলো দেখি তুমি। বাঁকুড়া জেলা প্রধানত মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে, বা এই রান অঞ্চলের মধ্যে পড়ছে, মানে বাঁকুড়ার ওই দিকটা যেটা পশ্চিম বাঁকুড়ার মধ্যে ওটা হচ্ছে আপনার ভূপ্রকৃতি খানিকটা মালভূমি টাইপের, বা ওইদিকে পাহাড় পর্বত আছে, আর এদিকটা আমাদের রাঢ়বঙ্গের মধ্যে পড়ছে। এই যে জয়পুর ওইদিকে যে বনাঞ্চল রয়েছে, এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে জানো? জয়পুরের জয়পুর ফরেস্ট কোন রেঞ্জের মধ্যে পড়ে? আচ্ছা আচ্ছা। ওই এলাকার মানুষের এই সময়ে এটা কৃষিক্ষেত্রে প্রধান সমস্যা দেখা যায়, কি বলুন? কৃষিক্ষেত্রে প্রধান সমস্যা, কৃষিক্ষেত্রে প্রধান সমস্যা আলু চাষ হয় ওখানে এক্ষেত্রে। আর এই সময় কৃষিক্ষেত্রে প্রধান সমস্যা হয় ওখানকার জয়পুরের যে হাতিরা এখন কৃষিক্ষেত্রে মানে ঢুকে পড়ে, বা হরিণ ঢুকে পড়ে, যে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি করে। বাঁকুড়া অঞ্চলের উপভাষা, হ্যাঁ? বাঁকুড়ার উপভাষা সমস্যা আছে জানি না। দুজন মনীষীর নাম বলুন। বাঁকুড়ার মনীষী আমরা জানো বাঁকুড়াকে কেন, মানে কোন পরিস্থিতিতে বাঁকুড়া মানে আধ্যাত্মিক চেতনার দিক থেকে সর্বোচ্চ, রামকিঙ্কর বেদ স্যার একজন মনীষী। আধ্যাত্মিকতার দিক থেকে বিশ্বব্যাপী কিভাবে নাম বাঁকুড়ার সঙ্গে জড়িয়ে আছে? আধ্যাত্মিকতার দিক থেকে জানো। আচ্ছা, তোমার ক্লাসে ধরো কিছু স্টুডেন্ট গোলমাল করছে, তুমি কিভাবে তাদেরকে ম্যানেজ করো? প্রথমে তাদের চুপ করতে বলো, তারপর তাদের গোলমালের, নিশ্চয়ই তারা গোলমাল করছে মানে নিশ্চয়ই কোনো মানে তারা কোনো কোনো বিষয় নিয়ে আলোচনা করছে, বা সে তাদের কাছে গিয়ে বিষয়টা জানার, মানে কি বিষয়ে আলোচনা করছে সেটা জানো। অপসঙ্গতি কাকে বলে জানো? অপসঙ্গতি, প্রতিরক্ষণ কৌশল কাকে বলে জানো? ফ্রয়েড নাম শুনেছো? সিগমুন্ড ফ্রয়েড, হ্যাঁ নাম শুনেছি। কেন, কি জন্য বিখ্যাত? মনস্তত্ত্ব। কি তার মনস্তত্ত্বটা কিসের উপর? পেঁয়াজের নাম শুনেছো? হ্যাঁ। কেন, কি কি স্যার? গেস্টাল্ট। গেস্টাল্ট মানে কি? অবয়ব। মাসলো একটা থিওরি দিয়েছিল, মাসলো, সেই থিওরির নাম জানি। আচ্ছা, সক্রিয়তা ভিত্তিক শিখন কি? আচ্ছা, 5B মডেল জানো? 5টা ভাগ আছে সেই মতো। একটা ইভলিউশন, প্রথম মনে করছে। হ্যাঁ, বুঝছেন। আচ্ছা, হাতি যে লোকালয়ে প্রবেশ করছে, হ্যাঁ, এর প্রধান কারণ তুমি কি মনে করো? খাদ্যাভাব। খাদ্যাভাব, বাসস্থান অভাব। বাসস্থান অভাবও আছে, হ্যাঁ বাসস্থান খাদ্যাভাব দুটো। আচ্ছা, আমাদের এখানে যে উদ্ভিদগুলো জন্মায়, হ্যাঁ। এগুলোর প্রকৃতি কিরকম? প্রকৃতি বলতে মানে চিরহরিৎ বা এরকম চিরহরিৎ না, মানে উদ্ভিদ ওই প্রকৃতি যে পর্ণমোচী। পর্ণমোচী, হ্যাঁ। সালটা কি হবে, চিরহরিৎ না পর্ণমোচী? সালটা পর্ণমোচী। তাহলে চিরহরিৎ উদ্ভিদের নাম? চিরহরিৎ আম। আম চিরহরিৎ। হ্যাঁ, ঠিক আছে, আসুন। ঠিক আছে, নেক্সট। কি নাম তোমার? অভিকারক।
গুড মর্নিং স্টুডেন্টস, প্রত্যেকে ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা কি পড়েছিলাম কারোর মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো, বলো কেউ একজন। আগের দিন ক্লাসে আমরা কিভাবে মানুষকে পোশাক দেখে চিনবো সেটা জানতে পেরেছিলাম। কিন্তু হ্যাঁ, কি বলো তাহলে, পুলিশদের পোশাককে কি বলে? পুলিশদের পোশাককে বলে খাকি, ঠিক বলেছো। আর ডাক্তারদের পোশাককে কি বলে? ডাক্তারদের পোশাককে বলা হয় অ্যাপ্রন। হ্যাঁ, ঠিক বলছো। সুমন কি বলছো? হ্যাঁ, আবার ছাত্রছাত্রীদের স্কুলের ইউনিফর্ম দেখেও চিনতে পারা যায়। আচ্ছা, বেশ ভালোই তোমরা পড়াশোনা করছো দেখছি। আজকে তোমাদের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলো, এখন কি কাল চলছে? হ্যাঁ, ঠিক বলেছে, এখন প্রচন্ড শীতকাল চলছে। আর এখন ঋতু কি, আমাদের কটা ঋতু? ঋতু হচ্ছে ছটা হচ্ছে ঋতু, তাই তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। তাহলে এখন আমরা কি বললে? শীতকাল। আচ্ছা, শীতকালে আমরা কি রকম পোশাক পরি কারোর মনে আছে? হ্যাঁ বলো। শীতকালে আমরা মোটা পোশাক পরি, মোটা উলের পোশাক পরি, তাই তো? উলের মোটা পোশাক পরি। আর কি পরি? আবার আমরা টুপি পরি শীতকালে, মোটা উলের পোশাক পরি। আর কি পরি? টুপি পরি। হ্যাঁ, ঠিক বলেছো। আবার বাড়িতে অনেকে চাদরও ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, শীতকাল তো সারা হলো। আচ্ছা, শীতকালের পর এবার কি কাল আসে তোমরা জানো? হ্যাঁ, মার্চ, এপ্রিল, মে ভীষণ গরম, তাই তো? আর এই গরমকালে কি আমরা কেউ এই মোটা পোশাক পরতে পারি? হ্যাঁ, গ্রীষ্মকালে কিন্তু আমরা একদমই কেউ মোটা পোশাক পরতে পারি না। তখন আমরা কি পোশাক ব্যবহার করি? তখন আমরা পাতলা পোশাক পরি, পাতলা সুতির পোশাক পরি, তাই তো? পাতলা সুতির পোশাক পরি। আচ্ছা, গ্রীষ্মকালের পর এবার কি কাল আসে বলো তো? গ্রীষ্মকালের পর জুন জুলাই মাসে কি হয়? বর্ষাকাল, তাই তো? চলে এসো তুমি, ছেড়ে। আচ্ছা, আর বর্ষাকালে আমরা কি পরি? বর্ষাকালে আমরা রেনকোট ব্যবহার করি আর ছাতা ব্যবহার করি। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের পোশাক পরিচ্ছদেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই আজকের পাঠ ঋতু বদল পোশাক বদল। যে রেনকোট বললে তো, রেনকোটের বাংলা কি? জানা নেই। আচ্ছা, টুপি, দু চার রকমের টুপির নাম বলুন। জানো? তোর হাইস্ট কোয়ালিফিকেশন কি? গ্রাজুয়েশন। আচ্ছা, গ্রাজুয়েশন হয়ে তো আপার প্রাইমারি তো দিতে পারবে। হ্যাঁ স্যার, দিতে পারবো। দিতে পারবে, প্রাইমারিতে আসছো তার কারণ? প্রাইমারিতে আসছি কারণ বাচ্চা ছেলেদের পড়ানোর প্রতি একটা যে ছোট থেকে। ওখানে তো আপার তো সুযোগ সুবিধা বেশি। হ্যাঁ স্যার। তাহলে ছোট জায়গায় পড়াতে গেলে তোমাকে এখানে স্কুলেই বা তো গ্রামের পাড়াতেও তো আছে। বল।
বর্তমান প্রাথমিক শিক্ষায় কোন শ্রেণী পর্যন্ত রাখা হয়েছে? ক্লাস 1 প্রাথমিক শিক্ষা ক্লাস 1 থেকে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত। বুনিয়াদী শিক্ষা কি? বুনিয়াদী শিক্ষা হচ্ছে বুনিয়াদী শিক্ষা মহাত্মা গান্ধী চালু করেছিলেন, এটা হাতে কলমে শিক্ষা। শীতকাল আসছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, এই ঋতুদের মধ্যে রানী কি? বসন্ত। কেন বলা হয়? আর, বসন্তকালে নয় গরম নাই ঠান্ডা, ওই জন্য বলা হয়। যে ঋতু যে আছে 6টি ঋতু, এর মধ্যে কতগুলো তো আমরা প্রত্যক্ষ করতে পারি? মূলত 3টায়, গ্রীষ্ম, বর্ষা আর শীতকাল। এই বসন্তটা বললে তাহলে বসন্ত বাদ গেল কেন? কিন্তু দিন দিন মানে অতিরিক্ত গাছপালা কাটার কারণে, বৃষ্টিপাত না হওয়ার কারণে আমাদের ঋতুগুলো আস্তে আস্তে 6টা ঋতু যে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বসন্তকালের বৈশিষ্ট্য বলে দিন। বসন্তকালের বৈশিষ্ট্য, বসন্তকালে কোকিল ডাকে, আর বসন্তকাল হচ্ছে বাংলায়, বসন্তকালে 9 গরম 9 ঠান্ডা, আর বসন্তকালে বসন্তকালে উৎসব হয়, উৎসবের নাম বলো। গাজন। বসন্তকালে গাজন হয়। ফাল্গুন চৈত্র বসন্ত দোল হয় বসন্ত। বসন্তকালে একটা ফুল ফুটে, মানে খুব বিখ্যাত, সে ফুলটার নাম কি? আজকের দিনটা কি জন্য বিখ্যাত? স্বামী বিবেকানন্দের জন্মদিন। কত জন্মদিন? জন্ম কত সালে? 1863 সালে 12 জানুয়ারি। মৃত্যুদিন? 1904 সালে 4 জুলাই। 4 জুলাই। 4 জুলাইকে কি বলা হয়? সাংকেতিক, ওটাকে বলে 1 জানুয়ারি বা 12 জানুয়ারি বলে, এটাকে 4 জুলাই। ক্লাস শুরু হচ্ছে, শিক্ষার্থীরা বলছে স্যার আমরা খেলবো, তুমি এটা মেনে নেবে না মেনে নেবে না? তাদেরকে প্রথমে স্যার না শেষের দিকে? প্রথমে তাদের তারা চায় যে খেলতে চায়, তাহলে তাদেরকে খেলার কোনো টপিক তাদের সামনে আলোচনা করা। ঠিক আছে। ধন্যবাদ। কি নাম তোমার? সৌরভ পাল। কি পড়াবে? আমি 3য় শ্রেণীর পরিবেশ থেকে মানচিত্রের ধারণা করব। মানচিত্র। মানচিত্র কি ধরনের শ্রেণীকক্ষের ব্যবহারের উপকরণ? মানচিত্র দৃশ্যযোগ্য। ধন্যবাদ স্যার। কিছু না, কিছু থাকা দরকার না, থাক। সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা সেলফি তোলা কি জিনিস জানো? বা সবাই জানো? হ্যাঁ, মোবাইলটাকে যখন আমরা এরকম করে ধরে একটা ছবি তুলে নিই, সেটাকে আমরা সেলফি বলি, তাই না? তাহলে এই সেলফির মধ্যে কি থাকে আমরা জানি? সেলফির মধ্যে থাকে কি বলতো? তাহলে
সেলফির মধ্যে আমাদের নিজেদের ছবি থাকে, তাই তো? আচ্ছা এবার বলো, যদি আমরা আমাদের গ্রামের কোনো একটা উঁচু জায়গাতে উঠে সেখান থেকে আমাদের গ্রামের যদি একটা সেলফি তুলে নিই, তাহলে সেই সেই সেলফির মধ্যেটাই কি থাকবে বলো তো? সেই সেলফিটার মধ্যে তাহলে আমাদের গ্রামের বিভিন্ন ধরনের রাস্তা, নদী নালা, পুকুর ডোবা, এছাড়াও আমাদের বিদ্যালয়, এইসব জিনিসগুলো থাকবে, তাই তো? তাহলে এই যে সেলফি বললে, এরকম সেলফি তোলা, এই গ্রামের যদি একটা সেলফি তোলা হয়, এই গ্রামের সেলফি তুললে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে আমরা একটা ভালো নাম জানবো। নামটা কি বলতো? সেটাকে আমরা বলবো মানচিত্র। মানচিত্র। তাহলে আমরা চিত্র মানে ছবি, এটা জানি তো? চিত্র মানে, তাহলে চিত্র মানে হচ্ছে যে ছবি। তাহলে এই মানচিত্র মানে আমরা জানবো যে কোন একটা নির্দিষ্ট জায়গার বা অঞ্চলের ছবি, তাই না? তাহলে এবার এই মানচিত্র আঁকাটাকে আমাদেরকে আনতে হবে। তাহলে যদি মানচিত্র আঁকা আমরা শিখতে যাই, তাহলে সবার আগে আমাদের কটা দিক আছে আমাদেরকে আগে জানতে হবে। তাহলে এই যে আমাদের 4টে দিক আছে, তাই তো? তাহলে আমরা যদি এরকম উপর যেদিকে দাঁড়িয়ে থাকবো বোর্ডটার উপর, আমাদের মাথার দিকটা কি হবে বলতো? তাহলে উত্তর দিক। তাহলে মাথার দিকটা যদি উত্তর হয়, এর নিচের দিকটা কি হবে? দক্ষিণ দিক। আর আমি এই যে বোর্ডের দিক মুখ করে দাঁড়িয়ে আছি, আমার ডান হাতটা এটা হবে পূর্ব দিক, এবং এই দিকটা কি হবে? এই দিকটা হবে পশ্চিম দিক। তাহলে এবার দেখো, আমরা এই 4টে দিক জানলাম। এবার বলো তো, আমাদের এই বিদ্যালয়টা ঠিক এইরকম জায়গায় রয়েছে, তাই না? বিদ্যালয়টা ঠিক এইরকম জায়গায় রয়েছে। এবার যদি আমরা এই মানচিত্র আঁকতে যাই, তাহলে এখান থেকে আমরা যদি বাজারে যাব, ধরো, তাহলে বাজার, আমাদের স্কুল থেকে বেরিয়ে রাস্তাটা কিরকম করে গেছে? এরকম গেছে। তাহলে এখানটায় কাদের বাড়ি ছিল বলো? এখানটায় রহিমদের বাড়ি, তাই তো? তারপর রাস্তাটা একটু এরকম করে গিয়ে, আবার এরকম করে গিয়ে এখানটায় কি আছে? আমাদের যে খেলার মাঠটা আছে, সেই খেলার মাঠটা রয়েছে, তাই না? হ্যাঁ, থাক। মানচিত্রে সবুজ রং ব্যবহার করা হয় কোন প্রতীক বোঝাতে? সবুজ রং, সবুজ রং বনভূমি বোঝাতে। গেরুয়া, বসো বসো বসো, গেরুয়া। গেরুয়া রংটা মনে করছি না। মানচিত্রে উত্তর পূর্ব দিকের নামটা কোনটার নাম কি? তুমি যে ছবিটা এঁকেছো স্কুলটা, ওটা কোন দিকে অবস্থান করছে? উত্তর পূর্ব। কটা দিক আছে আমাদের? 4টে দিক। 4টে। 9 নবগ্রহ তো? 8 কি? 8 অষ্টবসু। 10 কি? 10 দিক। কটা দিক? আমাদের প্রধান 4টে দিক রয়েছে। 10 দিক তো? হ্যাঁ। কটা দিক? 10টা। দিকের নাম কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবার হচ্ছে যে উত্তর পূর্ব, তারপরে হচ্ছে যে না, জানো না তুমি। আচ্ছা, সেলফি যে বলে, সেলফি, ঠিক আছে, সেলফি বাংলাতে না স্যার, কাকে বলে সেলফি? সেলফি ছবি তোলা হয় আর কি সামনের দিকে। তুমি প্রাইমারি শ্রেণীকক্ষে প্রযুক্তিকে কিভাবে কাজে লাগাবে? প্রযুক্তি না স্যার, আচ্ছা, এটা তো যে মানচিত্র বলে সেলফি, কেন ব্যাক ক্যামেরা তো তোলা যেত? হ্যাঁ, ব্যাক ক্যামেরায় তোলা যেত। মানচিত্রে যে সেলফি তুলে, সেলফি তো কম জায়গাতে আসে, ব্যাক ক্যামেরা তো অনেকটা জায়গাতে আসে। বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে ওটা ওর আকৃষ্ট হবে, ওই জন্য বললাম। আচ্ছা, উপগ্রহ চিত্র কি? উপগ্রহ চিত্র না স্যার। বিদ্যালয় প্রাঙ্গণে তুমি একটি পুকুরকে রাখবে। বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে একটি পুকুরকে রাখবে। বিদ্যালয়ের কোন দিকে রাখবে? বিদ্যালয়ে যেখানেই থাকুক সেটাকে মানে বাচ্চারা যেখানে যে পৌঁছতে যেন না পারে সেরকম। তোমার ওই যে মানচিত্রটা তুমি এঁকেছো, তোমাকে
কিছু টাকা দেওয়া হয়েছে, তুমি কোন প্যাটার্নে ওইখানে বিদ্যালয় গড়ে তুলবে? আই প্যাটার্ন, না এইচ প্যাটার্ন, না ই প্যাটার্ন, না ইউ প্যাটার্ন, কোনটা? তোমার ওই মানচিত্র, তোমার ওই জায়গাটার মধ্যে ধরো একটা জায়গা তোমার মানচিত্রে রেখেছো, ওখানে কোন একটা স্কুল বিল্ডিং তৈরি হবে, কি প্যাটার্নে তুমি করবে? না স্যার। ঠিক আছে, নেক্সট।